আচ্ছা, তো আজকে আমাদের রেনালের ক্লাস শুরু। তো রেনাল থেকে আমি কি কি পড়াবো আমি তোমাদেরকে বলে দিচ্ছি অলরেডি যে আমাদের সিভিএস ছিল, এরপরে আমি রেনাল পড়াচ্ছি, এরপর হচ্ছে রেসপিরেটরি সিস্টেম পড়াবো এবং এরপরে হচ্ছে নিউরোলজি পড়াবো। হ্যাঁ, সিকোয়েন্স আমি এই সিকোয়েন্সে পড়াবো রেনাল, রেসপিরেটরি এন্ড সিভিএস তিনটা একসাথে, কারণ এই তিনটা সিস্টেমের রিসোর্স সেম, রিসোর্স একদমই সেম। সো রেনালও আমি যদি আরেকবার ডিসক্রাইব করে দিই তোমাদেরকে, রেনালের যে অ্যানাটমির পোর্শন সেটা আমরা কি পড়বো, মেইনলি ফার্স্ট এইড, আর কিছু লাগবে না। দেখা হচ্ছে ফিজিওলজি পোর্শন রেনালের আমি কোত্থেকে পড়বো বা পড়াবো তোমাদেরকে, সেটা হচ্ছে লিন্ডা। তারপরে আসলে প্যাথো। প্যাথো হচ্ছে আহ, আমাদের প্যাথো বা যদি প্রয়োজন হয় আমি বুঝতে পারবো প্রয়োজন হবে কিনা, যদি প্রয়োজন হয় তাহলে প্যাথোমা পড়াবো, আর এলস আমরা হচ্ছে ব্ল্যাক বুক এন্ড সাস্ট্রিট ফলো করবো। আর প্যাথো প্লাস ফার্মা, রেনালের ফার্মাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্যাথো প্লাস ফার্মা, এই দুটো হচ্ছে সেম রিসোর্স। এরপরে ইওয়াল্ড আমরা সিভিএস এবং রেজাল্ট সলভ করাবো, ওই এক্সাম নেবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্ল্যান। নেক্সট মান্থে আমরা এক্সাম নিব 10 তারিখের দিকে। বা ভাইবা 4-5 তারিখে শেষ হবে, দেন আমি 10-12 তারিখে দিয়ে তোমাকে এক্সাম নিবো। হয়তো পর 2 সপ্তাহে দুইটা দিব, এক সপ্তাহে সিভিএস দিব, এক সপ্তাহে রেজাল্ট দিব। এটা হচ্ছে প্ল্যান। আর রেজাল্টের পরে আমার রেসপিরেটরি আর নিউরো, নিউরো শেষ করার পরে দেন আবার এক্সাম নিব। তখন হচ্ছে রেসপিরেটরি এক সপ্তাহে নেবো, নিউরো এক সপ্তাহে নেবো। এটা হচ্ছে টার্গেট। সিভিএস আমি আবারও বলতে চাচ্ছি একটা কথা, যে তোমরা সবসময় যেটা মনে রাখবা যে আমরা কিন্তু অনেক 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 কিছু পড়াইছি। তোমাদের যদি মনে হতে পারে যে ভাই এতদিন ধরে একটা সিস্টেম পড়াইছে, কিছু কারণে আমি এত সময় নিয়েছি। একটা হচ্ছে স্টেপ ওয়ানে বায়োকেম, সিভিএস আর নিউরো, এই তিনটাকে যদি তুমি এক করো, বায়োকেম, সিভিএস আর নিউরো, এই তিনটা মনে করো তোমার 30-40% কাভার হয়ে যায়। এই তিনটা সিস্টেম, আর বাকি যে 9টা সিস্টেম আছে সেগুলো মনে করো 50-60%। তো সিভিএস আর নিউরো এন্ড বায়োকেমিস্ট্রি তো হিউজ। ওকে, মেইনলি সিভিএস আর নিউরো। সো আমার আমার পার্টিকুলারলি যদি আমি আমার কথা বলি, আমার সিভিএস পড়তে 1 মাসের বেশি সময় লাগছিল, নিউরো পড়তে 1 মাসের বেশি সময় লাগছিল। ওকে, মানে একবার ফার্স্ট টাইম শেষ করতে, তো টোটাল আমার একবার শেষ করতে 6 থেকে 7 মাস লাগছিল। ফার্স্ট 6 থেকে 7 মাস যদি একবার শেষ করতে লাগে, এর ভিতরে মনে করো শুধুমাত্র 2 মাস লাগছে দুইটা সিস্টেম, বায়োকেমিস্ট্রি আরো 1 মাস, 3 মাস। তো 3 মাসে আমি তিনটা সিস্টেম পড়ছি, আর বাকি 3 মাসে সবকিছু পড়ছি। তো আমি তোমাদেরকে জাস্ট এমফাসাইজ করতেছি যে এইগুলো আসলে এত হিউজ সিস্টেম, এতদিন ধরে পড়াচ্ছি বা এত পড়া, এই জন্য ডিপ্রেশন কিছু নাই। হ্যাঁ, আমি এই জন্য সবসময় আমি তোমাকে একটা কথা বলছি যে যারা আমার ক্লাসে ফার্স্ট 2-3 মাস সার্ভাইভ করতে পারবে তারা কিন্তু একদম শেষ পর্যন্ত সার্ভাইভ করবে। তো আমার কথাটা কিন্তু ঠিক হয়েছে। দেখো, ফার্স্ট 2-3 মাস যারা স্কিপ করছিল এখন কিন্তু কেউ স্কিপ করে না। এখন মাঝে মাঝে একজন স্কিপ করে, তাদের হচ্ছে লাইক 3-4 মাস কোনো খোঁজ খবর থাকে না, বলে ভাইয়া আমি আমার সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, পেমেন্ট পরে করবো। আচ্ছা ওকে, আমি তো খুব কনসিডারেট সোল, করো 3 মাস পরে দেখি হঠাৎ একটা লিভ দিয়ে দিচ্ছে। তো এইরকম কিছু পাবলিক থাকে যে হচ্ছে মাঝে মাঝে 2-1 জন লিভ নেয়, তাছাড়া কিন্তু কেউ স্কিপ করে না। আমি জানি যে আমি বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু করছি, বায়োকেমিস্ট্রি খুবই টাফেস্ট একটা সাবজেক্ট। স্টেপ ওয়ানে বায়োকেমিস্ট্রি যারা সার্ভাইভ করতে পারবে তারা সবগুলো সার্ভাইভ করবে, এটা আমি খুব ভালো মতো জানি। তো আজকে আমাদের আজকে আমরা অ্যানাটমি শেষ করবো এবং ফিজিওলজি শুরু করবো। সো রেনালের ফিজিওলজি মেইনলি হচ্ছে আমি একটু বলতে চাই, রেনালের ফিজিওলজি হচ্ছে 2টা ভাগে মেইনলি হচ্ছে আমরা ভাগ করবো। একটা হচ্ছে কিডনি ফিজিওলজি। কিডনি ফিজিওলজিতে আমরা হচ্ছে পাম্প, যেগুলো পাম্প আছে পাম্প গুলো পাবো, প্লাস অ্যাসিড বেস ডিসঅর্ডার গুলো আছে, যেটা এটা হচ্ছে হচ্ছে কিডনির ভিতরে পড়বে, নেফ্রোলজির ভিতরে পড়বে। অ্যাসিড বেস ডিসঅর্ডার বলতে হচ্ছে তোমার ওটা বলতে আমি হচ্ছে অ্যাসিড বেস ডিসঅর্ডার আমাদের কিন্তু ওইভাবে পড়ানো হয়। অ্যাসিড বেস ডিসঅর্ডার আমাদেরকে ওইভাবে পড়ানো হয় না কারিকুলামে, বাট অ্যাসিড বেস ডিসঅর্ডার অনেক বেশি ইম্পর্টেন্ট স্টেপ আমাদের জন্য, লাইক মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকোলিসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকোলিসিস, কম্পেনসেশন কারেকশন, খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো আমি পড়াবো রেনালে। হ্যাঁ, সো আমাদের রেনাল কিন্তু রেনাল পড়ানোর সময় আমরা বোথ রেনাল প্লাস অ্যাসিড বেস ডিসঅর্ডার এই দুটো সিস্টেম কভার করবো, এটা হচ্ছে আমাদের প্ল্যান। সো আগে আমরা ফার্স্ট অ্যানাটমি দিয়ে শুরু করি। হ্যাঁ, সো রেনালের অ্যানাটমি কতটুকু লাগবে। সো আমাকে 2-1 জন বলছে যে ভাইয়া অ্যানাটমিতে আমার একটা গ্রস অ্যানাটমিতে একটা সমস্যা হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে। সো গ্রস অ্যানাটমির জন্য কি করবা? গ্রস অ্যানাটমির জন্য যাদের খুবই বেশি লাইক মনে হচ্ছে যে আমি পসিবল না, আমি ফার্স্ট এড পড়ে আমার হচ্ছে না, বা ইউআর সফটওয়্যার হচ্ছে না, তারা হাই এর যে গ্রস অ্যানাটমিটা আছে এটা একবার দেখতে পারো। হ্যাঁ, একবার জাস্ট করবা, স্ক্রিন থ্রো করবা, রিডিং পড়বা, মেমোরাইজ করার কিছু প্রয়োজন নেই।
বাট স্টেপ 1 এর জন্য অ্যানাটমি আসলে সত্যি কথা বলতে ফার্স্ট এইড এবং ইউয়াল মোর দেন এনাফ। হ্যাঁ, ইউয়ালের যে কোশ্চেন গুলো সলভ করবো প্লাস ফার্স্টে যে টপিক গুলো আছে আমি যেটুকু বলতেছি এটুকু এনাফ। তুমি যদি এর আশেপাশে আরো কিছু জানতে চাও দেন তুমি হচ্ছে হাই এল্ডের যে গস অ্যানাটমি বইটা আছে এটা পড়বে, আর অন্য কোনো কিছু পড়ে পড়ে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই। ক্যাপলান কখনো পড়ার প্রয়োজন নেই, ক্যাপলানের অ্যানাটমিটা চরম ফালতু, গস অ্যানাটমিটা খুবই ফালতু। সো ক্যাপলানের যেটা বেস্ট সেটা হচ্ছে নিউরো অ্যানাটমি। আচ্ছা, কিডনি আমরা যেটা পড়বো রেনালে সেটা হচ্ছে আগে এমব্রায়োলজি পড়বো। হ্যাঁ, তো এমব্রায়োলজি যেন এমব্রায়োলজিক্যাল ডিসঅর্ডার আছে। সো এমব্রায়োলজি থেকে কি পড়তে হবে, তোমার কিডনি ডেভেলপমেন্টটা পড়তে হবে। তো তোমরা পড়ে এসছো যে কিডনি ডেভেলপমেন্ট অলরেডি পড়ে আসছো, বাট আমি আবার একটা রিভিউ করে দিতে যাচ্ছি এবং এটা খুব ভালো মতো মনে রাখতে হবে, এখান থেকে একটা কেস তোমাদের পাওয়ার চান্সেস আর হাই। আচ্ছা, তো কোথেকে আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয়, যে একদমই তোমার উইক যখন থার্ড টু ফোর্থ উইক আমাদের যখন এমব্রায়োর এজ থাকে তখন হচ্ছে আমাদের প্রোনেফ্রোস হচ্ছে অ্যারাইজ হয়, প্রোনেফ্রোস। ওকে, সো আমি যদি এই পার্টটাকে তিনটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কিডনির যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টের পার্টটাকে তিনটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রোনেফ্রোস, একটা হচ্ছে মেসোনেফ্রোস, একটা হচ্ছে মেটানেফ্রোস। সো ফিগারটা সুন্দর মতো দেখো যে কিডনি এক একটা সময়ে আমাদের এমব্রায়ো থাকা অবস্থায় বা ফিটাস থাকা অবস্থায় এক এক সময়ে এক এক জায়গা থেকে ডেভেলপমেন্টটা হচ্ছে। সেই জায়গাগুলোকে মেইনলি তিন ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রোনেফ্রোস, একটা হচ্ছে মেসোনেফ্রোস, একটা হচ্ছে মেটানেফ্রোস। ওকে, সো আমাদের উইক 4-এ মেইনলি অ্যারাইজটা বা অরিজিনটা শুরু হয়, ডেভেলপমেন্টটা শুরু হয় প্রোনেফ্রোস থেকে। বাট প্রোনেফ্রোসের ক্ষেত্রে যে কথাটা মনে রাখতে হয় সেটা হচ্ছে প্রোনেফ্রোস ডিজেনারেশন হয়ে যায়। সো এর আলটিমেট ক্লিনিক্যাল কোনো ইম্পর্টেন্স নাই। ওকে, সো দেখো প্রোনেফ্রোস থেকে উইক 4-এ ডেভেলপমেন্ট শুরু হয়, দেন ডিজেনারেশন অকার্স, শেষ, ডান। আচ্ছা, মেসোনেফ্রোস থেকে হচ্ছে মেসোনেফ্রোস আমাদের মেইনলি ফার্স্ট ট্রাইমেস্টারে ইন্টারিম কিডনি হিসেবে কাজ করে, ফাংশনস অ্যাজ ইন্টারিম কিডনি ফর ফার্স্ট ট্রাইমেস্টার। মানে মানে একটা ফার্স্ট ট্রাইমাস্টার বলতে আমরা কত উইকস বুঝি, ফার্স্ট ট্রাইমাস্টার বলতে আমরা 12 উইকস বুঝি। ওকে, টুয়েলভ উইক পর্যন্ত ফার্স্ট ট্রাইমাস্টার। 12 উইক মানে হচ্ছে 3 মান্থস। হ্যাঁ, সো এই 3 মান্থস, আপ টু 3 মান্থস তো আমরা এটাকে এমব্রায়ো বলি। হ্যাঁ, তারপর এটাকে বলি ফেটাস। সো আপ টু 3 মান্থস বা এমব্রায়োলজিক্যাল কন্ডিশনে আমাদের ফার্স্ট ট্রাইমাস্টারে যেখান থেকে ডেভেলপমেন্ট হচ্ছে রেনালের বা রেনাল সিস্টেমের বা কিডনি, সেটাকে বলতেছে মেসোনেফ্রোস। হ্যাঁ, so এই মেসোনেফ্রোসের একটা খুব ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে এই মেসোনেফ্রোসটা পরে কন্ট্রিবিউটস টু মেল জেনিটাল সিস্টেম। ওকে, সো প্রোনেফ্রোস থেকে আমার উইক 4-এ ডেভেলপমেন্ট শুরু হচ্ছে বা সেটা ডিজেনারেশন হয়ে যাচ্ছে। মেসোনেফ্রোস মেসোনেফ্রোস থেকে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে ইন্টারিম কিডনি হিসেবে ফাংশন করতেছে। বাট এই মেসোনেফ্রোসটাই পরে কি হয়ে যাচ্ছে, পরে ডাইভার্সন হয়ে আমাদের মেল জেনিটাল সিস্টেম তৈরি করতেছে। ওকে, সো মেল জেনিটাল সিস্টেমের হচ্ছে ডেভেলপমেন্ট কি, মেসোনেফ্রিটিক ডাক্ট, তোমরা পড়ছো মেসোনেফ্রিটিক ডাক্ট না, মেসোনেফ্রিটিক ডাক্ট, প্যারামেসোনেফ্রিটিক ডাক্ট তোমরা এমব্রায়োলজিতে পড়ছো ফার্স্ট ইয়ারে, এইটাই হচ্ছে সেই মেসোনেফ্রিক ডাক্ট। সো মেসোনেফ্রোস থেকে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে কিডনি ডেভেলপ হলো, সেটা পরে কন্ট্রিবিউটস টু মেল জেনিটাল সিস্টেম। আচ্ছা, এরপরে আসো আমাদের যে ফোর্থ উইকের পরে ইউজুয়ালি মেটানেফ্রোস কখন আসে, মেটানেফ্রোস থেকে কখন ডেভেলপমেন্ট শুরু হয়, সেটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মেটানেফ্রোস হচ্ছে পার্মানেন্ট। ওকে, তাহলে প্রোনেফ্রোস কিন্তু পার্মানেন্ট না, ডিজেনারেশন হয়ে যাচ্ছে। মেসোনেফ্রোস কিন্তু অন্য কিছু ডেভেলপমেন্ট করতেছে, লাইক মেল জেনিটাল সিস্টেমে চলে যাচ্ছে। বাট মেটানেফ্রোস হচ্ছে পার্মানেন্ট, যেটা ফার্স্ট অ্যাপিয়ার করে ফিফথ উইকে, মানে জেস্টেশনের ফিফথ উইকে অ্যাপিয়ার করে, এবং নেফ্রোজেনেসিস মানে কিডনির যে ডেভেলপমেন্ট এটা আমাদের কন্টিনিউ হয় আপ টু 36 উইক অফ জেস্টেশন পর্যন্ত। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপ টু 36 উইক অফ জেস্টেশন পর্যন্ত। তাহলে মেটানেফ্রোসের মেইনলি দুটা পার্ট আছে, আমরা যদি মেটানেফ্রোসকে দুটা পার্টে ভাগ করতে চাই সেটা খুব ইম্পর্টেন্ট। সো কি কি পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইউরেটারি বার্ড, আর একটা হচ্ছে মেটানেফ্রিক মেসেনকাইম, মেটানেফ্রিক মেসেনকাইম। সো ইউরেটারি বার্ড কোনটা আর হচ্ছে তোমার মেটানেফ্রিক মেসেনকাইম কোনটা, এটা দেখতে হবে, খেয়াল করো। তো এই যে দেখো আমাদের যে এই যে ডাকটা আছে, ওকে, এটা কি মেসোনেফ্রিক ডাক্ট। প্রোনেফ্রোস যেটা, সেটা তো মনে করো অবলিটারেশন হয়ে যাচ্ছে, ডিজেনারেশন হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। হ্যাঁ, মেসোনেফ্রিক ডাক্ট হচ্ছে এই পর্যন্ত, এই যে দেখো মেসোনেফ্রোস ডাক্ট এই পর্যন্ত। নিচের টুকু হচ্ছে আমাদের মেটানেফ্রোসের ভিতরে পড়তেছে। মেটানেফ্রোসের ভিতরে কি কি আছে, মেটানেফ্রোসের ভিতরে আছে দেখো এই যে একটা একটা হচ্ছে, এটা কি কি বলতেছে আমরা, প্রজেকশন, তাই না? এটা হচ্ছে ইউরেটারিক বার্ড, আর ইউরেটারিক বার্ডের মাথায় হচ্ছে মেটানেফ্রিক মেসেনকাইম। তো এই দুটো স্ট্রাকচার মিলে মেটানেফ্রোস তৈরি করতেছে, বা মেটানেফ্রোস কম্পোজিশন হচ্ছে ইউরেটারিক বার্ড এন্ড মেটানেফ্রিক মেসেনকাইম। সো আমি যদি ফিগার আঁকাই তোমাদেরকে, ফিগার এঁকে বোঝানোর ট্রাই করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। কিডনি ডেভেলপমেন্ট কিন্তু এটাই, আমি এখন যেটা পড়বো সেটা হচ্ছে কিডনি। তো আমাদের যেটা ছিল যে কতটুকু ইম্পর্টেন্ট, আমাদের শুধু এই পার্টটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টটুকু, ইউরেট্রিক বার্ড এন্ড মেটানেফ্রিক মেসেনকাইম। ইউরেট্রিক বার্ড একটা প্রজেকশন, আর তার মাথায় যে হচ্ছে আমাদের রাউন্ড আকৃতির যে শেপটা আছে সেটাকে বলতেছে মেটানেফ্রিক মেসেনকাইম। হ্যাঁ,
সেটা মনে করো মেসোনেফ্রিক ডাক্ট। যেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, মেসোনেফ্রিক ডাক্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই আলটিমেটলি। ওকে, আমাদের মাথা ব্যথা হচ্ছে এই যে এখান থেকে একটা প্রজেকশন চলে যাবে মনে করো, এখান থেকে একটা প্রজেকশনের মাথায় একটা মনে করো রাউন্ডেড শেপড স্ট্রাকচার। বায়োলজি একটু পড়ি আমি জানি, বাট কিছু তো পড়তে হবে তাই না, যতটুকু দরকার স্টুডেন্ট দরকার ততটুকু পড়তে হবে, কিছু কারণে। তো দেখো এটা হচ্ছে আমাদের প্রোনেফ্রোস মনে করো উপরে যেটা থাকে, যেটা ডিজেনারেশন হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে মেসোনেফ্রোস, এটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট। এটা হচ্ছে মেসোনেফ্রিক ডাক্ট, যেটা আমাদের মেল জেনিটাল সিস্টেমকে কন্ট্রিবিউশন দেয়। আচ্ছা, এরপরে যে এই পার্টটুকু হচ্ছে মেটানেফ্রিক ডাক্ট, এই পার্টটুকু মেটানেফ্রিক ডাক্ট। মেটানেফ্রিক ডাক্ট বা মেটানেফ্রোজের ভিতরে কি কি আছে সেটা হচ্ছে এই যে প্রোলেঙ্গেশনটা দেখতেছে বা প্রজেকশনও দেখতেছে, এটাকে আমরা বলতেছি ইউরেটারিক পার্ট। ইউরেটারিক পার্ট এই যে এটা এটা হচ্ছে ইউরেটারিক পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইউরেটারিক পার্ট। ইউরেটারিক বারের যে মাথায় যে রাউন্ডেড শেপ, এইটাকে বলতেছে মেটানেফ্রিক মেজেনকাইম। এই দুটা স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, এই দুটো স্ট্রাকচার মনে রাখলে তোমাদের এমব্রায়োলজি কিডনি ডান। দেখো এখন বুঝতে পারবে এই যে ইউরেটারিক বার্ড। হ্যাঁ, ইউরেটারিক বার্ডের আরেকটা নাম হচ্ছে মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম। আমার ক্ষেত্রে যেটা হতো এবং সবার ক্ষেত্রে যেটা হয়, এই নামগুলো উল্টাপাল্টা হয়ে যায়। সেটা কি দেখো, ইউরেটারিক বার্ডের একটা নাম হচ্ছে মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম, আর নিচে আছে মেটানেফ্রিক মেজেনকাইম। তো দুইটা জিনিস কিন্তু আবার বলতেছি, খুব ভালো মতো খেয়াল করবা যে তোমার মেটা নেফ্রোসকে আমি দুইটা পার্টে ভাগ করতেছি, একটা হচ্ছে ইউরেটারিক বার্ড আর একটা হচ্ছে মেটানেফ্রিক মেজেনকাইম। ইউরেটারিক যে বার্ডটা আছে সেটাকে আবার বলতেছি মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম। সো অ্যাজ এ হোল মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম আর মেটানেফ্রিক মেজেনকাইম, ওকে, এই দুটো তোমার পার্ট। তো এখন মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম বা ইউরেটারিক পার্ট থেকে কি কি তোমার হচ্ছে অরিজিন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, এবং মেটানেফ্রিক মেজেনকাইম থেকে কি কি অরিজিন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তো মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম থেকে দেখো যে আমার কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ইউরেটার, আমি আবারও বলতেছি, ইউরেটার, পেলভিস, ক্যালিক্স, কালেক্টিং ডাক্টস। ওকে, সো ইউরেটারিক বার্ডটা কি, এটা হচ্ছে ডিরাইভড ফ্রম কর্ডাল এন্ড অফ মেসোনেফ্রিক ডাক্ট। দেখো, সো মেসোনেফ্রিক যে ডাক্ট আছে, দেখো মেসোনেফ্রিক যে ডাক্ট, যেখানে এটা 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 যে কর্ডাল এন্ড, সেখান থেকে কিন্তু আমার আলটিমেটলি ইউরেটারিক বার্ডটা ফর্মেশন হয়েছে। হ্যাঁ, এই উপরের টুকুকে আমরা বলি ক্রেনিয়াল এন্ড, আর নিচেরটাকে কি বলি কর্ডাল এন্ড। সো এই যে কর্ডাল এন্ড যেখানে শেষ হয়েছে, ওখান থেকে আমাদের ইউরেটারিক বার্ডটা শুরু হয়েছে। তো এই জন্য আমরা কি বলছি, ডিরাইভড ফ্রম কর্ডাল এন্ড অফ মেসোনেফ্রিক ডাক্ট। ওকে, বুঝতে পারছো? সো কর্ডাল এন্ড থেকে শুরু হয়েছে আমাদের ইউরেটারিক বার্ডটা। এটা কাকে কাকে আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট দিবে, কাকে কাকে ডেভেলপ করবে, ইউরেটারিক বার্ড থেকে কি কি ডেভেলপ হবে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইউরেটার, পেলভিস, ক্যালিক্স। তো এই পেলভিস আর ক্যালিক্স এর হিস্টোলজিক্যাল স্ট্রাকচার তোমরা তো জানো তাই না, যারা কিডনি হিস্টোলজি পড়ছো তারা ভালো মতো জানো। সো পেলভিক্স ক্যালিক্স, আমি ভেবে মনে রাখতাম পেলভিস ক্যালিক্স ইউরেটার। ইউরেটারের পর হচ্ছে কালেক্টিং ডাক্টস। তো এখানে খেয়াল করবা, এখানে কিন্তু শুধুমাত্র কালেক্টিং ডাক্টস এর কথা বলছি, পিসিটি বা ডিসিটি কথা বলেনি, তাই না, বা বোমাস ক্যাপসুল গ্লোমেরুলাসের কথা বলেনি, শুধুমাত্র কালেক্টিং ডাক্টস। তো এই চারটা স্ট্রাকচার আমাদের কোথেকে আসতেছে, ইউরেটারিক বার্ড থেকে আসতেছে, একদম এটা ঠোঁটস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ফুললি ক্যানালাইজড বাই 10th উইক, মানে 10th উইকের ভিতরে আমাদের এইগুলার ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়, শেষ হয়ে যায়। আর মেটানেফ্রিক মেসেনকাইম থেকে আমাদের কি কি অরিজিন, আর মেটানেফ্রিক মেসেনকাইমের আর একটা নাম হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। হ্যাঁ, মেটানেফ্রিক ব্লাস্টেমা। তো এই নামগুলো কিন্তু খেয়াল করবে, যে ইউরেট্রিক বার্ডের একটা নাম হচ্ছে মেটানেফ্রিক ডাইভার্টিকুলাম, আর মেটানেফ্রিক মেসেনকাইমের একটা নাম হচ্ছে মেটানেফ্রিক ব্লাস্টেমা। আচ্ছা, তাহলে এখন মজার কথাটা হচ্ছে যে মেরোনেফ্রিক যে মেসেনকাইম, সে কিন্তু একা একা কোনো কিছু অরিজিন দিতে পারে না। লাইক দেখো, ইউরেট্রিক বার্ড থেকে কিন্তু সোলিলি ইউরেট্রিক বার্ড থেকে আমাদের এই যে স্ট্রাকচার গুলো অরিজিন হয়েছে। হ্যাঁ, কিন্তু মেরোনেফ্রিক মেসেনকাইম থেকে যদি কোনো কিছু ডেভেলপমেন্ট হতে হয়, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাকে ইউরেট্রিক যে বার্ড তার সাথে ইন্টারাকশন করতে হবে। দেখো, ইউরেট্রিক যে বার্ডটা, ইউরেট্রিক বার্ড আগে তাকে মেরোনেফ্রিক যে মেসেনকাইম তার সঙ্গে ভালো মতো ইন্টারাকশন করতে হবে। কথাটার মানেটা কি? কথার মানে হচ্ছে এই যে আমাদের, আমি যদি আরেকবার বলি, মনে করো এটা হচ্ছে আমাদের মেটানেফ্রিক ডাক্ট। ফিগারটা ভালো মতো আঁকতে পারতেছি না, একদম বুঝতে পারলে হচ্ছে এটা হচ্ছে মেটানেফ্রিক ডাক্ট। সো মেটানেফ্রিক ডাক্ট যেখান থেকে দেখো শেষ হয়েছে, হ্যাঁ, ওখান থেকে আমাদের ইউরেটারিক বার্ড শুরু হবে, ওখান থেকে ইউরেটারিক বার্ড। মাউস দিয়ে আঁকতে হয়, তো এই জন্য ফিগারটা খুব ভালো মতো হয় না। তো ইউরেটারিক বার্ডের এখন কি করতে হবে, ইন্টারাকশন করতে হবে কার সাথে, এই যে মেটানেফ্রিক মেসেনকাইমের সাথে, যারা একটা নাম হচ্ছে মেটানেফ্রিক বাস্টেমা। ঠিক আছে, তো ইউরেটারিক বার্ড থেকে তুমি কি কি অরিজিন পাচ্ছ, পেলভিস পাচ্ছ, ক্যালিক্স পাচ্ছ, কালেক্টিং ডাক্টস পাচ্ছ। কিন্তু এই মেটানেফ্রিক যে মেসেনকাইম বলতেছি, এটা থেকে তুমি কোনো কিছু ডেভেলপমেন্ট পাইতে হলে তোমাকে যেটা করতে হবে, ইউরেটারিক বার্ডের মেটানেফ্রিক মেসেনকাইমের সঙ্গে আগে ইন্টারাকশনটা ঠিকঠাক মতো হতে হবে। হ্যাঁ,
এইটা খুব ইম্পর্টেন্ট। তো ইন্টারাকশন যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের কিছু বায়োলজিক্যাল ডিজিজ পাবো। এই জন্য আমি কথাটার উপর ফোকাস করতেছি বেশি। দেখো ইউরেটারিক পার্ট ইন্টারাক্টস উইথ দিস টিস্যু মানে মেটানেফ্রিক মেসেনকাইম। সো ইন্টারাকশন ইনডিউসেস ডিফারেন্সিয়েশন এন্ড ফরমেশন। কি কি ফরমেশন করবে? গ্লোমেরুলাস থ্রো টু ডিস্টাল কনভলিউটেড টিউবুল। সো গ্লোমেরুলাস থ্রো টু ডিস্টাল কনভলিউটেড টিউবুল মানেটা কি? আমাদের কিডনির যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি কি আছে মনে আছে তোমাদের? সো গ্লোমেরুলাস থ্রো ডিস্টাল কনভলিউটেড টিউবুল মানেটা কি? মানে হচ্ছে মনে করো আমাদের কিডনি স্ট্রাকচারটা যে মনে করো গ্লোমেরুলাস, ওকে? এটা যদি গ্লোমেরুলাস হয়, পাশে এটা কি? বোমাস ক্যাপসুল। মনে আছে তোমাদের আশা করি। তো এই যে গ্লোমেরুলাস, বোমাস ক্যাপসুল, হ্যাঁ? এরপরে প্রক্সিমাল কনভলিউটেড টিউব। এরপরে যখন স্ট্রাকচার গুলো আছে দেখো, খেয়াল করো। গ্লোমেরুলাস, বোমাস ক্যাপসুল, পিসিটি, হ্যাঁ? প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। সো প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এবার দুইটা পার্ট, হ্যাঁ, তাই না? একটা হচ্ছে ডিস্টাল পার্ট, একটা সিস্টেট পার্ট, আর একটা হচ্ছে ডিস্টাল পার্ট। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, হ্যাঁ? আচ্ছা, তো এরপরে কি? এরপর হচ্ছে ডিসেন্ডিং লিম্ব অফ, মনে আছে তোমাদের? ডিসেন্ডিং লিম্ব, দেন তারপর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউব। এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউব। তারপর একদম শেষে কি আছে? কালেক্টিং ডাক্ট। তো আমি আবারও তোমাদেরকে স্ট্রাকচার গুলো বলে দিচ্ছি। সো আমাদের যে ফার্স্ট গ্লোমেরুলাস, সেটা দেন বমাস ক্যাপসুল, দেন প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। সো প্রক্সিমাল যে কনভলিউটেড টিউবুল সেটা শেষ হলো। সেটা শেষ হওয়ার পরে কি হচ্ছে? আমাদের যে লুপ অফ হেনলি, লুপ অফ হেনলি কয়টা পার্ট? একটা হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, একটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, দুইটা লিম্ব, তাই না? সো গ্লোমেরুলাস, বমাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে ডিসেন্ডিং লিম্ব, তারপর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্ব, দেন আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুল, লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল। এটাকে বলতেছে আর্লি, এটাকে বলতেছে লেট, আর নিচে হচ্ছে কালেক্টিং ডাক্ট। তো তুই চিন্তা করো যে মেটানেফ্রিক মেসেনকাইম যেটা কথা বলতেছি বা মেটানেফ্রিক ব্লাস্টেমা, সেটা কার কার ডেভেলপমেন্ট দিচ্ছে? গ্লোমেরুলাস থেকে শুরু করে একদম এই যে লেট ডিস্টাল কনভলিউটেড টিউবুল, সবকিছু অরিজিন, হ্যাঁ? শুধুমাত্র কালেক্টিং টিউবুলটা বাকি। কালেক্টিং টিউবুল বা কালেক্টিং ডাক্ট যেটাই বলো না কেন, প্লাস ইউরেটার প্লাস ক্যালিস, এটা হচ্ছে আমাদের কে দিচ্ছে? ইউরেটারিক বাড। এটা হচ্ছে হিস্টোলজি, হ্যাঁ? তো দেখো, ফরমেশন অফ গ্লোমেরুলাস থ্রো টু দা ডিস্টাল কনভলিউটেড টিউবুল পর্যন্ত। এখন কথা হচ্ছে ভাই, তাহলে যদি আপনি যে এত ইম্পর্টেন্স দিলেন বা ফোকাস করলেন এই দুটো ইন্টারাকশনের উপরে, যদি ইন্টারাকশন সমস্যা হয় তাহলে কি হবে? ইন্টারাকশন যদি কোনো অ্যাবারেন্ট ইন্টারাকশন হয় বা অ্যাবনর্মাল ইন্টারাকশন যেটাকে আমরা বলি এই দুটো টিস্যুজের ভিতরে, তাহলে আমাদের কিছু কনজেনিটাল ম্যালফরমেশনস অফ দ্য কিডনি হবে, যেটা এখন আমরা পড়বো, মোস্ট ইম্পর্টেন্ট। সো কনজেনিটাল ম্যালফরমেশনস গুলো কি কি হতে পারে, হ্যাঁ? তো একটা হচ্ছে রেনাল অ্যাজেনেসিস, মানে কিডনি ফর্মেশন হবে না। খুব ভালো মতো খেয়াল করো কেন। আমি বলতে পারো কেন হবে না, তোমাকে তো বলেই দিছে কন্ডিশন যে আমার ইউরেটারিক বার্ড আর মেটানেফ্রিক মেসেনকাইম এই দুটোর ভিতরে ইন্টারাকশন হতে হবে। যদি ইন্টারাকশন না হয় তাহলে তুমি পিসিটি ডিসিটি গ্লোমেরুলাস পাবা না। ওকে, সো রেনাল অ্যাজেনেসিস হবে। মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি, মানে কিডনির ভিতরে অনেকগুলো সিস্ট ফর্মেশন হবে এবং ডিসপ্লাসিয়া হবে। সো মাল্টিসিস্টিক ডিসপ্লাসিয়া কিডনি। আচ্ছা, ডান। এখন আসো একটা স্ট্রাকচার আমরা বলবো, সেটা নাম হচ্ছে ইউরেটারোপেলভিক জাংশন। সো ইউরেটারোপেলভিক জাংশন মানে কি? মানে হচ্ছে পেলভিস আর ক্যালিসের ভিতরে, পেলভিস আর ক্যালিসের মাঝে যে জায়গাটুকু, সেটাকে আমরা বলতেছি ইউরেটারোপেলভিক জাংশন। তো এই জাংশনটা ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লাস্ট টু ক্যানালাইজ। আচ্ছা, লাস্ট টু ক্যানালাইজ মানে ক্যানাল ফর্মেশন একদম লাস্টে হয়। আর যদি অ্যাবনর্মাল ফর্মেশন হয় তাহলে কনজেনিটাল অবস্ট্রাকশন হবে। মোস্ট কমন কজ অফ প্রিনেটাল হাইড্রোনেফ্রোসিস। আচ্ছা, এটা কি? আমি এটা আরো যদি একটু তোমাদেরকে ফিগার আকারে বুঝিয়ে দিই তাহলে ক্লিয়ার হবে। ইউরেটার পেলভিক জংশন কথাটার মানেটা কি? আমাদের যে কিডনি আছে, মনে করো কিডনি, ওকে? ইউরেটার পেলভিক জংশন মানেটা হচ্ছে, মনে করো আমাদের যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে কিডনি, যে বিভিন্ন প্যাপিলা, প্যারামিড, পিরামিড, হচ্ছে তোমার এই যে যেটা পড়াচ্ছি, তাই না? পেলভিস, ক্যালিস। তো এই যে মনে করি পেলভিস যেখানে শেষ হয়, কিডনি পেলভিস মনে করো যেখানে শেষ হয়, একদম তো তোমার মার্জিন এসে শেষ হয়, হ্যাঁ? তো পেলভিস যেখানে শেষ হয় ওখান থেকে কিন্তু আমাদের ইউরেটারটা আবার মনে করো অরিজিন হয়, নিচে নামে, ঠিক আছে? তো কিডনি পরে কি? কিডনি পরে স্ট্রাকচারটা কি? ইউরেটার। এটা তো সবাই জানো, তাই না? পড়ছো তুই কিডনি পরে কি? ইউরেটার। তো ইউরেটারের পরে কি? ইউরেটার কোথায় এসে থামে? ব্লাডার। ব্লাডার থেকে কি আসে? ইউরেথ্রা, তাই না? এটা তো ব্লাডারের পরে কি? ইউরেথ্রা। এগুলো তো তোমরা বুঝো। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইউরেটার ও পেলভিক জংশন কথাটা মানে বুঝতে হবে। ইউরেটার ও পেলভিক জংশন, ইউরেটারও মানে হচ্ছে ইউরেটার, তার মানে এইটা।
আর পেলভিক মানে হচ্ছে এই যে কিডনির যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার লাস্টে মার্জিনে যেটা থাকে পেলভিস, সেটাকে পেলভিস এন্ড ক্যালিক্স, আমি সেটাকে মেইন করতেছি। হ্যাঁ, তো পেলভিস মনে করে এটা। তো তাহলে পেলভিস এন্ড ইউরেটার, এই দুটোর যে জাংশন, এটাকে বলতেছি ইউরেটার ও পেলভিক জাংশন। তো সোজা কথা কি, সোজা কথা যদি এই ইউরেটার ও পেলভিক জাংশন ঠিকঠাক মতো ফরমেশন না হয় বা ক্যানালাইজ না হয়, তাহলে ঠিকঠাক মতো ফরমেশন যদি না হয় বা ক্যানালাইজ না হয়, তাহলে কিডনি থেকে ইউরিন ফরমেশন হয়ে ইউরেটার দিয়ে ব্লাডারে আসতে পারবে না। সো মনে করো এই যে এখানে কোনো অবস্ট্রাকশন হচ্ছে, মনে করো এখানে আমাদের যে ইউরেটারটা ফরমেশন হওয়ার কথা, ইউরেটার যে পেলভিক জাংশন, যে ইউরেটার ফরমেশন হওয়ার কথা ইউরেটার পেলভিক জাংশনে, ইউরেটারে কোনো মনে করো অবস্ট্রাকশন আছে, কোনো অবস্ট্রাকশন আছে। ওকে, অবস্ট্রাকশন যদি থাকে তাহলে তো ইউরিন ইউরেটার দিয়ে নিয়ে নেমে ব্লাডারে আসতে পারতেছে না, তাই না? ফলে যেটা হবে হাইড্রোনেফ্রোসিস হবে, প্রিনেটাল হাইড্রোনেফ্রোসিস। মানে কি হাইড্রোনেফ্রোসিস মানে কি? হাইড্রোনেফ্রোসিস মানে হচ্ছে তোমার কিডনিতে ডেপোজিশন অফ স্টেরাইল ইউরিন, যে ইউরিনটা আমার হচ্ছে এক্সক্রিশন হচ্ছে না, সেটা কিডনিতে গিয়ে কি হবে, জমা হবে, তাই না? এবং কিডনিটা ডায়ালিটেশন হবে, মানে বড় হয়ে যাবে, সাইজটা বড় দেখতে হবে। এটাকে বলে মানে হাইড্রোনেফ্রোসিস। প্রিনেটাল হাইড্রোনেফ্রোসিস এর মোস্ট কমন কাজ হচ্ছে এটা। তো তোমার এক্সামে কোশ্চেনে থাকতে পারে যে প্রিনেটাল হাইড্রোনেফ্রোসিস এর কিছু ফিচার দিতে পারে। হ্যাঁ, যেমন বলতে পারে যে হচ্ছে পেশেন্টের প্রিনেটাল আল্ট্রাসাউন্ড করা হয়েছে, বেবির প্রিনেটাল আল্ট্রাসাউন্ড করা হয়েছে, এবং আল্ট্রাসাউন্ড করে তার হাইড্রোনেফ্রোসিস বলবে না, তো বলবে যে কিডনিটা এনলার্জ দেখা দেখা যাচ্ছে। মোস্ট কমন কজ কোনটা? সো অনেকগুলো কারণ দিবে। ওকে, মনে রাখো অনেকগুলো কারণ কিন্তু দিবে তোমাকে। বলবে পোস্টেরিয়র ইউরেথ্রিক ভালভ অবস্ট্রাকশন, ইউরেথ্রাল স্ট্রিকচার, আরো হ্যান ত্যান অনেক কিছু দিবে। তোমাকে জানতে হবে যে ইউরেটার ও পেলভিক জাংশন, এখানে যদি কনজেনিটাল অবস্ট্রাকশন থাকে, তাহলে আমাদের মোস্ট কমন কজ অফ প্রিনেটাল হাইড্রোনেফ্রোসিস। ওকে, ইউরেটার ও পেলভিক জাংশন, এটা তো অবশ্যই কেস পাবা, 100% কনফার্ম, ইউ অলরেডি পাবা। এই জন্য আমি এত ফোকাস করলাম, ইউ অলরেডি অবশ্যই পাবা। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা পড়বো, ডিজিজ পড়বো। দেখো আমাদের কিন্তু অ্যানাটমি আর নেউরোলজি কিন্তু ইন্টারেক্টেড, হ্যাঁ, এই জন্য পড়তে বোরিং লাগবে না। সো পটাস সিকোয়েন্সটা কি, পটাস সিন্ড্রোম মানে কি? আচ্ছা, অলিগোহাইড্রোমনিয়াস মানে তো তোমরা বুঝছো, অলিগোহাইড্রোমনিয়াস মানে কি? মানে হচ্ছে আমাদের যখন অ্যামনিওটিক ফ্লুইড যখন কম থাকে বা ডিক্রিজ অ্যামনিওটিক ফ্লুইড। সো অ্যামনিওটিক ফ্লুইডের কাজটা কি, আমি এই কথাটা যদি তোমাদেরকে আগে বোঝাই চলতে পারে তাহলে ইজি হবে। দেখো, সো আমাদের মনে করো এখন এটা মনে করো একটা বেবি, হ্যাঁ, এটা মনে করো বেবি। বেবি থাকবে কোথায় বলতো? বেবির চারপাশে কি, বেবির চারপাশে কি আছে? অ্যামনিওটিক ফ্লুইড আছে। অ্যামনিওটিক ফ্লুইডে তো বেবি ভেসে বেড়াচ্ছে, তাই না? সেই অ্যামনিওটিক ফ্লুইডটা আমাদের জন্য বেবির জন্য খুবই প্রোটেক্টিভ। সেটা খুব ভালো মতো মনে রাখো যে অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে বেবির জন্য প্রোটেক্টিভ। সেই অ্যামনিওটিক ফ্লুইড যখন আমাদের যতটুকু নর্মাল ভলিউম তার চেয়ে কম থাকে, সেটাকে বলি অলিগো হাইড্রোমনিয়াস। আর অ্যামনিওটিক ফ্লুইড যতটুকু দরকার তার চেয়ে যখন বেশি থাকে, মনে করো যদি মাল্টিপল প্রেগনেন্সি হয়, লাইক টুইন প্রেগনেন্সি, হ্যাঁ, তো সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড বেশি থাকতে পারে। সেটাকে কি বলি আমরা? পলিহাইড্রোমনিয়াস। হ্যাঁ, এটা তোমরা অনেকে জানো যে অলিগোহাইড্রোমনিয়াস, পলিহাইড্রোমনিয়াস। অলিগোহাইড্রোমনিয়াস যদি হয়, একটা পেশেন্টের যদি অলিগোহাইড্রোমনিয়াস যে কোনো কারণে ডেভেলপ করে, কেন ডেভেলপ করতে পারে, এটা তোমার কথা। চিন্তা করো যে এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা কোত্থেকে আসতেছে। এখন তোমার কথা মাথায় প্রশ্ন আসা উচিত যে ভাই এই অ্যামনিওটিক ফ্লুইডটা কোত্থেকে আসতেছে। এই অ্যামনিওটিক ফ্লুইডের বড় একটা পোর্শন হচ্ছে ইউরিন। ওকে, এই অ্যামনিওটিক ফ্লুইডের বড় একটা পোর্শন হচ্ছে বেবির ইউরিন। বলে না যে বাচ্চার পেটে হচ্ছে বাচ্চা পানি কম বা বাচ্চার পানি বেশি, বাংলায় তো বোঝানোর জন্য কেন করে ম্যামরা বলেন। তো পানি কম মানে কি? পানি কম মানে হচ্ছে অলিগোহাইড্রোমনিয়াস। পানি বেশি মানে কি? মানে পলিহাইড্রোমনিয়াস। আচ্ছা, সেই অ্যামনিওটিক ফ্লুইডটা ফর্মেশন কোথায় হচ্ছে? অ্যামনিওটিক ফ্লুইডটা মেইনলি আমাদের ফর্মেশন হয় কোথায়? বাচ্চা কিডনিতে, তাই না? বেবির কিডনিতে ফর্মেশন হয়ে সেটা এক্সক্রিশন যখন করে, এক্সক্রিশন যখন করতেছে, সেটাই তার অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে। ওকে, ইউরিনের মধ্যে সে নিজের ইউরিনের ভিতরে ভেসে থাকতেছে। কথা হচ্ছে শুধু ইউরিন না, কিন্তু আরো কিছু স্ট্রাকচার আছে, লাইক আমার ম্যাটার্নাল যে ভেসেলস থেকে হচ্ছে তোমার ভেসেলস দিয়ে ক্যাপিলারির মাধ্যমে কিছু ফ্লুইড আসে। সো আমি জাস্ট অ্যাজ এ হোল একটা তোমার একটা জাস্ট ফরমেশন কথা বললাম যে অ্যামনিওটিক ফ্লুইডের ওয়ান অফ দ্য মেইন ফরমেশন হচ্ছে যে বেবির কিডনি থেকে যে ইউরিনটা আসতেছে। ওকে, মানে কোনো কারণে মনে করো যেহেতু এটা হচ্ছে মোস্ট ভলিউমের মোস্ট অফ দা স্পেস, যেহেতু এটা অকুপাই করে, মানে বেবির ইউরিনটা অকুপাই করে, তাহলে তুমি এখন কমন সেন্স দিয়ে চিন্তা করো যে কখন অলিগোহাইড্রোমনিয়াস হতে পারে? যখন বেবির কিডনিটা ফাংশনাল না, বা বেবির কিডনি ডেভেলপই করলো না, লাইক যদি কিডনি রেনাল অ্যাজেন্সিস হয়। রেনাল অ্যাজেন্সিস হলে কি হচ্ছে বলো? রেনাল অ্যাজেন্সিস হলে কিডনি ফর্মেশন হচ্ছে না, আলটিমেটলি ইউরিন তো হবে না। তো কিডনি ফর্মেশন যদি না হয়, ইউরিন ফর্মেশন হবে না। ইউরিন ফর্মেশন যদি না হয়, তাহলে তো বেবি কোথায় ভেসে থাকবে? তার তো এই যে ফ্লুইডটা অনেক কম পাবে। একদমই পাবে না তা না, কারণ অন্যান্য সোর্স তো আছে। অলিগোহাইড্রোমনিয়াস মানে কি? মানে ডিক্রিজড অ্যামনিওটিক ফ্লুইড। সো অ্যামনিওটিক ফ্লুইডের ওয়ান অফ দ্য মেইন সোর্স হচ্ছে বেবির ইউরিন। ওকে, সো আরো যে অন্যান্য সোর্স গুলো আছে সেগুলো মনে করো ইন্ট্যাক্ট, বাট বেবির কিডনিটা ফাংশনাল না, অ্যাজেনেসিস, কিডনি থেকে ইউরিনটা আসতেছে না, তখনও কিন্তু ওদের অলিগোহাইড্রোমনিয়াস ডেভেলপ করবে। সো অলিগোহাইড্রোমনিয়াস ডেভেলপ করা মানে বেবির আশেপাশে যতটুকু ফ্লুইড থাকার কথা অ্যামনিওটিক ফ্লুইড সেটা নাই। সেটাতে সমস্যা কি হবে?
এটাতে যেটা সমস্যা হবে দেখো, যে এই যে আমাদের মেমব্রেনের সাথে বেবির ফ্রিকশন হবে, ওকে, কম্প্রেশন হবে। সো কম্প্রেশন অফ মনে করো বেবির ফেসের কম্প্রেশন হবে, বিভিন্ন লোয়ার এক্সট্রিমিটি কম্প্রেশন হবে। সো তখন কি হবে, তার স্ট্রাকচারটা কনজেনিটাল অ্যানোমালি হওয়ারটা চান্স বেড়ে যাবে, যেহেতু সে ভেসে থাকতে পারতেছে না, ফলে তার ফ্রিকশন হওয়ার চান্সটা বেশি। ওকে, তো দেখো এটা আমি অলরেডি পড়াই ফেললাম, তাহলে যে কম্প্রেশন অফ দ্য ডেভেলপিং ফেটাস, সো লিম ডিফর্মিটিস হতে পারে, তার লিম গুলো ঠিকঠাক মতো ডেভেলপ করবে না, যেহেতু কম্প্রেশন হচ্ছে। ফেসিয়াল অ্যানোমালিস হবে, মনে করো ফেসে যখন কম্প্রেশন হচ্ছে তাহলে তো ফেসিয়াল অ্যানোমালিস ডেভেলপ করবে, তাই না? খুব সিম্পল। সেটা কি হতে পারে, লো সেট এয়ার্স হতে পারে, বা হচ্ছে রেট্রোজ্যান্থিয়া হতে পারে। রেট্রোজ্যান্থিয়া মানে দেখো, রেট্রোজ্যান্থিয়া মানে পেশেন্টের এই যে আমাদের যেখানে ম্যান্ডিবল থাকে, যে এই জায়গাটা একদমই মনে করো একদমই ডেভেলপ করে না, হ্যাঁ। দেন হচ্ছে তোমার ফ্ল্যাট এন্ড নোজ, মানে নোজটা তো ফ্ল্যাট হয়ে যাবে। কেন নোজ ফ্ল্যাট হয়ে যাবে? তোমাকে যদি এখন বাইরে থেকে কম্প্রেস করা হয় একটা বেবিকে, যেহেতু তার অ্যামনিওটিক ফ্লুইড কম, তাহলে তো নোজ ফ্ল্যাট হয়ে যায়, নোজটা ফ্ল্যাট হয়ে যাবে, তাই না? খুবই সিম্পল। কম্প্রেশন অফ দ্য চেস্ট হবে, সো এন্ড ল্যাক অফ অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসপিরেশন ইনটু ফিটাল লাংস। তো খুব মজার একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, চিন্তা করো যে এই বেবি যে সে যে ইউরিনটা এক্সক্রিট করতেছে, খুব ভালো মতো খেয়াল করবো আমার কথাটা শুনবা, যে বেবি যে কিডনি দিয়ে ইউরিনটা এক্সক্রিট করতেছে, সেই ইউরিনে সে ভেসে থাকতেছে, সেই ইউরিনে সে ভেসে থাকতেছে, যেটা তার ডেভেলপমেন্টের জন্য দরকার। এবং বেবি কিন্তু সেই অ্যামনিওটিক ফ্লুইডটা এবার অ্যাসপিরেশন করে লাংসে, তাই না? সেই অ্যামনিওটিক ফ্লুইডটা সে অ্যাসপিরেশন করে, কারণ লাংসের ডেভেলপমেন্টের জন্য এই অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসপিরেশন করা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখন যদি তার অ্যামনিওটিক ফ্লুইড নাই, সে যদি এখন তো তাহলে লাংসেও অ্যাসপিরেশন করতে পারবে না, তাই না? ডিক্রিজ অ্যাসপিরেশন অফ অ্যামনিওটিক ফ্লুইড ইনটু লাংস, তাহলে কি হবে বলো, লাংসের ডেভেলপমেন্টটা হবে না। তার মানে কি হচ্ছে, পালমোনারি হাইপোপ্লাসিয়া হবে, পালমোনারি হাইপোপ্লাসিয়া। সো কি সুন্দর সবকিছু সিকোয়েন্স অনুযায়ী তোমাকে পড়তে হবে। সো পটার সিকোয়েন্স তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ চিন্তা করো। সেটা হচ্ছে আমি যেটা পাবো, মনে করো যে পেশেন্টের কেন হচ্ছে অলিগোহাইড্রোমনিয়াস, কেন হচ্ছে, একটা কজ গুলো কি কি সেটা আমরা আগে পড়ি। একটা হচ্ছে রেনাল ফেলিওর, তাই না? রেনাল ফেলিওরের কারণে যদি বেবি ইউরিন এক্সক্রিট না করতে পারে, কজেস ইনক্লুড কি হতে পারে, অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, ARPKD, এ মানে হচ্ছে অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ। আমরা পলিসিস্টিক কিডনি ডিজিজ পড়বো, লাস্টে আছে। তো আমি তোকে বলে রাখি, পলিসিস্টিক কিডনি ডিজিজ মানে কিডনিতে অনেক সিস্ট ডেভেলপ করবে এবং আলটিমেটলি রেনাল ফেলিওর ডেভেলপ করে, হ্যাঁ। তোমার মনে করো পেশেন্টের যদি অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থাকে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি মানে কি, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি মানে হচ্ছে, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি একটা এক্সাম্পল হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভস, পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভস হচ্ছে বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস। তো আমি তোমাদেরকে আগেই বলে ফেলছি যে বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস যে থাকে একটা বেবির, মানে কি, মানেটা হচ্ছে যদি বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস মানে কি, বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস মানে একটা কিডনির সমস্যা না হওয়া। তাহলে এখন বলতে পারো ভাই তাহলে ইউনিলেটারাল রেনাল অ্যাজেন্সিস যদি থাকে, হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন করছো। তাহলে ইউনিলেটারাল রেনাল অ্যাজেন্সিস যেটা থাকে একটা বেবির, আর একটা কিডনি তো ফাংশন হবে এবং ওই একটা কিডনি দিয়ে এনাফ ইউরিন এক্সক্রিট করবে, ফলে সেখানে অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করার চান্সেস আর লেস। বুঝতে পারছো? যখন পেশেন্টের বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস থাকে তখনই অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করে এবং এই পটাস সিকোয়েন্স হয়। তাহলে এটা একটা কারণ যে বায়োলেটারাল রেনাল অ্যাজেন্সিস। আর কি কারণ বললাম, অটোসোমাল রিসেসিভ পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ কি বললাম, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি। অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিটা কি, কি হচ্ছে এখানে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথিটা হচ্ছে আমার মনে করো কিডনি, হচ্ছে মনে করো ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, ওকে। সো দেখো আমরা কিন্তু অলরেডি একটা কজ পড়াইছি যে প্রিনেটাল হাইড্রোনেফ্রিসিসের একটা কমন কজ কি পেশেন্টের, সেটা হচ্ছে ইউরেটারোপেলভিক জাংশন অবস্ট্রাকশন, মানে সমস্যাটা এইখানে। আর অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যেটা একটা এক্সাম্পল হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, মানে হচ্ছে এই যে ইউরেথ্রাতে সমস্যা, ইউরেটারে না, ব্লাডারে না, কিডনিতে না, সমস্যা ইউরেথ্রারে। ইউরেথ্রাল ভালভ থাকে মানে হচ্ছে অবস্ট্রাকশন থাকে, এটার নাম হচ্ছে পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ। মানে কিডনিতে, কিডনি যে ইউরিনটা এক্সক্রিট হচ্ছে সেই ইউরিনটা ইউরেথ্রাতে এক্সক্রিশন হবে না, সেটা ব্যাকফ্লো হবে, ব্যাকফ্লো হয়ে ব্লাডারে জমা হবে, ব্লাডার থেকে ইউরেটারে গিয়ে আবার কিডনি চলবে। ওকে, সো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি হচ্ছে ইউরিন এক্সক্রিশন হতে পারতেছে না, তো অলিগোহাইড্রোনিয়াস ডেভেলপ করবে। এইটা একটা কারণ হতে পারে। তাহলে দেখো এখন সিকোয়েন্স গুলো কি কি হতে পারে পেশেন্টের, যে কারণ কি, রেনাল ফেলিওর, হ্যাঁ, ইনিটরো কি হবে, অলিগোহাইড্রোনিয়াস হবে, কি কি সিমটম থাকবে, পালমোনারি হাইপারপ্লাসিয়া থাকবে, টুইস্টেড ফেস, মানে বোঝা যাচ্ছে যে বা হচ্ছে তোমার ফেসে অ্যানোমেলি, ওকে। হচ্ছে টুইস্টেড স্কিন, এক্সট্রিমিটি ডিফেক্টস, এগুলো মানে হচ্ছে তোমার আলটিমেটলি কম্প্রেশন যখন হচ্ছে একটা বেবি, তার সিভিয়ার যে স্ট্রাকচারাল যে ডিফেক্ট সেগুলোকে মিন করছে। এটা আমার বলতেছে পটার সিকোয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার হচ্ছে হর্স কিডনি। তাহলে হর্স কিডনিটা কি, হর্স কিডনি খুবই সোজা, সেটা হচ্ছে আমাদের কিডনিটা ডেভেলপমেন্ট হয় কোথায় বলো, আমাদের কিডনিটা কোথায় ডেভেলপমেন্ট হয়, আমাদের কিডনিটা ডেভেলপমেন্ট হয়ে সেটা তো অ্যাবডোমেনে আসে, তো ডেভেলপমেন্ট কোথায় হয়, ডেভেলপমেন্ট হচ্ছে পেলভিসে, ডেভেলপমেন্ট অ্যাবডোমেনে হয় না, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। সো হর্স কিডনি মানে কি, হর্স কিডনি মানে হচ্ছে ইনফিরিয়র পোলস অফ বোথ কিডনিস ফিউজ অ্যাবনর্মালি, মানে কি,
দেখো, as they ascend from pelvis during fetal development, horse kidneys get trapped under inferior mesenteric artery even low in the abdomen। মানে হচ্ছে আমাদের কিডনি যখন পেলভিস থেকে মনে করো ডেভেলপমেন্ট হয়েছে, কারণ পেলভিস থেকে ডেভেলপমেন্ট হওয়ার পর কিডনি যে নর্মাল পজিশন কোথায়, অ্যাবডোমেন, তাই না, লাম্বার টু ভার্টিব্রা। তো আমাদেরকে তো অ্যাবডোমেন আসতে হবে। এখন যখন কিডনি ডেভেলপমেন্ট হওয়ার পরে পেলভিস থেকে যখন সে অ্যাবডোমেন উঠবে, পেলভিস থেকে মনে করো তুমি জাস্ট ইমাজিন করো যে অ্যাবডোমেন উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতে উঠতে যদি কোনো জায়গায় এটা বেঁধে যায়, ওকে, দেখো এই যে কিডনি দেখছো, কোনো জায়গায় যদি সে বাধাগ্রস্ত হয়, কোনো জায়গায় যদি সে ফেস করে কোনো রেজিস্ট্যান্স, তাহলে কি হবে? তাহলে তো কিডনি উপরে উঠতে পারতেছে না, তাই না, নিচেই থাকবে। তো লো অ্যাবডোমেন পজিশন। তো এটা দেখো এখানে আমাদের ইনফিরিয়র মেজেন্টারি আর্টারির কারণে ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করতেছে, ফলে আলটিমেটলি কি হচ্ছে, কিডনিটা আর ঠিকঠাক মতো উপরে অ্যাসেন্ড করতে পারতেছে না। এই দেখো দুইটা পোল কিডনি, এই দুই পাশে দুইটা কিডনি, আর এই যে এই দুইটা হচ্ছে ইনফিরিয়র পোল, হ্যাঁ, দুইটা হচ্ছে ইনফিরিয়র পোল। তো এই দুটো কিডনি কি হচ্ছে, ইনফিরিয়র মেজেন্টারি আর্টারির কারণে উপরে উঠতে পারতেছে না। সো অ্যাজ দে অ্যাসেন্ড ফ্রম পেলভিস, মানে পেলভিস থেকে যখন উপরে উঠবে ফিটাল ডেভেলপমেন্টের সময়, হর্স কিডনি গেটস ট্র্যাপড আন্ডার ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি। দেখো এই যে ফিগারটা তোমরা খেয়াল করো, আমি খুবই সিম্পল, এটা এই জন্য আমি আলাদা করে ফিগার রাখলাম না। এই যে দেখো, এই দেখো, এখন দেখো, এই যে মনে করো এটা আমাদের অ্যাওর্টা, তাই না, রেনাল আর্টারি, রেনাল ভেন, তুমি বুঝো, সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, সুপিরিয়র মেজেন্টারি ভেন আছে, ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি, ইনফিরিয়র মেজেন্টারি ভেন আছে। সো আমি যদি বলি ফিগার আঁকাই দিই তাহলে তোমাদের সুবিধা হবে। So আমাদের যে এটা সুপিরিয়র মেজেন্টারি আর্টারি, এখানে মনে করো ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি, ঠিক আছে। তো এই যে কিডনি মনে করো আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা, তো কিডনি তো মনে করো এই পাশেরটা কিডনি, এই পাশেরটা কিডনি, সে দুইটা কিডনি ডেভেলপমেন্টে কি করবে বলো, উপরের দিকে অ্যাসেন্ড করবে, তার কাজ কি উপরের দিকে অ্যাসেন্ড করে। এখন এই কিডনি, দুটা কিডনি যদি ইনফিরিয়র পোলস, মনে করো এই যে ইনফিরিয়র পোলস, এই দুটো কিডনি যদি ইনফিরিয়র পোলস কোনো কারণে, কোনো কারণে যদি আমাদের এই যে ইনফিরিয়র মেজেন্টারি আর্টারি কানে অবস্ট্রাক্টেড হয়ে যায়, লাইক এই কিডনি দ্বারা উপরে উঠতে না পারে, এখানেই মনে করো বসে আছে, মানে সেটাকে বলতেছে হর্সু কিডনি। ইনফিরিয়র মেজেন্টারি আর্টারির কারণে সে আর উপরে উঠতে পারতেছে না, ওকে, উপরে উঠতে পারতেছে না, এটাকে বলতেছি হর্সু কিডনি। আশা করি এখন তোমরা বুঝতে পারছো। এটাকে বলতেছি আমরা কি, হর্সু কিডনি। এই যে অসুবিধা, তো কিডনির ফাংশন কিন্তু নর্মালি ফাংশন করবে, এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, যে কিডনি কিন্তু ফেইলিয়ার হবে না আলটিমেট আমাদের ফার্স্টের দিকে, বাট যেটা হবে যে অ্যাসোসিয়েটেড উইথ হাইড্রোনেফ্রোসিস। কেন হাইড্রোনেফ্রোসিস হবে? কারণটা হচ্ছে হর্ষ কিডনিতে ইউরেটার যে পেলভিক জাংশন, আমি আগেই পড়াইছি, সেই ইউরেটার পেলভিক জাংশন অবস্ট্রাকশন থাকে, এই জন্য হাইড্রোনেফ্রোসিস হয়। হ্যাঁ, আরো কি হতে পারে, রিস্ক কি বা কমপ্লিকেশনস কি তোমাকে আজ করতে পারে যে হর্ষ কিডনির কমপ্লিকেশনস কি। তো একটা কমপ্লিকেশনস হচ্ছে হাইড্রোনেফ্রোসিস, তাই না, তারপর হচ্ছে রেনাল স্টোন সমস্যা হতে পারে, ইনফেকশন হতে পারে, যেহেতু হাইড্রোনেফ্রোসিস হচ্ছে, কিডনিতে অলওয়েজ ওয়াটার জমে আছে, ডেপোজিশন হয়ে আছে, সো ইনফেকশনের চান্সটা বাড়বে। এবং ইনক্রিজ রিস্ক অফ রেনাল কার্সিনোমা, খুবই ইম্পর্টেন্ট, একবার ইনক্রিজ রিস্ক অফ রেনাল কার্সিনোমা। আচ্ছা, কাদের এটা বেশি হয়, কোন ধরনের বেবিদের বেশি হয়? যাদের কোনো ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস থাকে, লাইক কোনো টার্নার সিনড্রোম থাকে, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, পাটাও সিনড্রোম। ক্রোমোসোমাল ট্রাইসোমি 21 হচ্ছে ডাউন সিনড্রোম, 18 হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, আর 13 হচ্ছে পাতাও সিনড্রোম। আমি পড়াবো জেনেটিক্সে তোমাদেরকে। আর টার্নার সিনড্রোম, এই চারটা ডিজিজ ইউজুয়ালি হর্ষ কিডনি পাওয়া যায়, ওকে। এখন হচ্ছে কনজেনিটাল সলিটারি ফাংশনিং কিডনি, মানে এটা কি, দুইটা ডিজিজ আছে যেটাতে আমাদের দুইটা কিডনি থাকে, ঠিক আছে, অনেক সময় দুইটা কিডনি থাকে, বাট একটা কিডনি টোটালি ডিসফাংশনাল থাকে, আবার কিছু কিছু জায়গায় একটা কিডনি ডেভেলপ করে। সো এই দুইটা জায়গাকে এই দুটা কেসকে আমরা বলতেছি কনজেনিটাল সলিটারি ফাংশনাল কিডনি, মানে কনজেনিটালি একটাই ফাংশনাল কিডনি। হ্যাঁ, তো কি দেখো, কন্ডিশন অফ বিং বর্ন উইথ অনলি ওয়ান ফাংশনাল কিডনি, যেটা বললাম, এটা মেজরিটি অ্যাসিম্পটোমাটিক থাকে। কারণ কি, কারণ একটা কিডনি তো আমাদের বডি সব যে কাজগুলো আছে, এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট বা হচ্ছে তোমার ফর্মেশন অফ ইউরিন, এগুলো ঠিকঠাক মতো হয়। সো মেজরিটি অফ দ্য পেশেন্ট কি হয় বলো তো দেখি, অ্যাসিম্পটোমাটিক থাকে। অ্যাসিম্পটোমাটিক ঠিক আছে মনে করো, বাট কম্পেনসেটরি হাইপারট্রফি হবে অফ দ্য কন্ট্রাল্যাটারাল কিডনি, বাট অ্যানোমালিস ইন কন্ট্রাল্যাটারাল কিডনি আর কমন। মানে এটা কি বলতেছে, অফটেন ডায়াগনোস প্রিনেটালি ভায়া আল্ট্রাসাউন্ড। মানে যেটা বলতেছে শুনো, যে আমাদের ফাংশনিং যে কিডনি, সেটা কিন্তু একটাই থাকবে, একটাই ফাংশনিং কিডনি থাকবে, ঠিক আছে। পেশেন্ট ইউজুয়ালি অ্যাসিম্পটোমাটিক থাকে, কিন্তু আমাদের যে ফাংশনাল যে কিডনি, সেটাও আলটিমেটলি কি ডেভেলপ করে, কম্পেনসেটরি হাইপারট্রফি ডেভেলপ করে, কারণ তাকে যেহেতু অনেক বেশি কাজ করতে হচ্ছে, তাই না? তাকে যেহেতু অনেক বেশি কাজ করতে হচ্ছে। বাট অ্যানোমালিজ ইন কন্ট্রাল্যাটারাল কিডনি আর কমন, এটা মানেটা কি? এটা হচ্ছে মনে করো, আমি সোজা করে যদি তোমাকে বোঝাই, দুইটা কিডনি, দুইটা কিডনিতে একটা মনে করো কোনো কারণে হচ্ছে তোমার ফাংশনাল, একটা কারণে হচ্ছে, একটা হচ্ছে ফাংশনাল, একটা কোনো কারণে ফাংশনাল না।
পলিসিস্টিক ডিজিজ, মাল্টিসিস্টিক ডিজিজ, যে কোনো কারণে হতে পারে, হ্যাঁ, ফাংশনাল না। তাহলে কি হচ্ছে বলতো, তাহলে যেটা হবে, এই কিডনিটাকে অনেক বেশি বেশি কাজ করতে হচ্ছে, এই কিডনিটাকে অনেক বেশি বেশি কাজ করতে হচ্ছে, তাই না? এই কিডনিটাকে অনেক বেশি বেশি কাজ করতে হচ্ছে, এবং নর্মাল কিডনিটাকে বেশি বেশি কাজ করার কারণে এই অপর যে কিডনি, কন্ট্রোলেটাল কিডনিতে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে, কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে। ওকে। এবং এই কিডনিতে কনজেনিটাল যে অ্যানোমালি সেটা কমন, যেটা তো আগেই বলে দিচ্ছি, এবং আলটিমেটলি যে তোমার ফাংশনাল কিডনি, যেটা যেটা কাজ করতেছে, সেটাতেও কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে, সেটা লেটার স্টেজ অফ লাইফে। ওকে। সো এটা আমরা আরো প্যাথোলজি ডিটেলস করবো। সো এখন এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো না, কেমনে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া ডেভেলপ করে, কারণ এটা আমরা পড়বো, অনেক অনেক কিছু পড়বো। জাস্ট এখন এই বায়োলজিতে এটুকু মনে রাখো যে একটা সলিটারি ফাংশনাল কিডনি যদি পেশেন্ট ডেভেলপ করে, তাহলে যে কন্ট্রোলেটাল কিডনি আছে সেখানে কম্পেনসেটরি হাইপারট্রফি ডেভেলপ করে। কম্পেনসেটরি হাইপারট্রফি মানে হচ্ছে হাইপারট্রফি হয়ে যায় কিডনির যে সেলগুলো আছে। এখন দেখো ইউনিলেটারাল রেনাল অ্যানালাইসিস, এক নম্বর কেস, সেটা হচ্ছে ইউনিলেটারাল রেনাল অ্যানালাইসিস কখন হবে? ইউরেটারিক বার্ড ফেলস টু ডেভেলপ এন্ড ইন্ডিউস ডিফারেন্সিয়েশন অফ মেটানেফ্রিক মেসেনকাইম, কমপ্লিট অ্যাবসেন্স অফ কিডনি ইউরেটার। আমি তো অলরেডি বলেই ফেলছি, কি বলছি দেখো, এই যে সেই কথা, যদি পেশেন্টের ইউরেটারিক বার্ড যদি কি হয়, ফেলস টু ইন্টারাক্ট উইথ মেটানেফ্রিক মেসেনকাইম, ইউরেটারিক বার্ড যদি ফেলস টু ইন্টারাক্ট উইথ মেটানেফ্রিক মেসেনকাইম, তাহলে তুমি কি কি পাচ্ছ না? গ্লোমেরুলাস পাচ্ছ না, বোমাস ক্যাপসুল পাচ্ছ না, পিসিটি পাচ্ছ না, ডিসিটি পাচ্ছ না, তাই না? কিছুই পাচ্ছ না। আলটিমেটলি কি হবে পেশেন্টের? অ্যাবসেন্স অফ কিডনি অ্যান্ড ইউরেটার, সো ইউনিলেটারাল কিডনি বা রেনাল অ্যানালাইসিস। আচ্ছা, মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি মানেটা কি? এটাও সেম, আমাদের প্যাথোলজি সেম, সেটা হচ্ছে ইউরেটারিক বার্ড ফেলস টু ইন্ডিউস ডিফারেন্সিয়েশন অফ মেটানেফ্রিক মেসেনকাইম, মানে দুইটার যে ডিফারেন্সিয়েশন সেটা হয় না। সেটাতে কি হবে? নন ফাংশনাল কিডনি কনসিস্টিং অফ সিস্টস এন্ড কানেক্টিভ টিস্যু, মানে দুইটা কিডনি থাকবে, ঠিক আছে, আগেরটাতে কি ছিল? ইউনিলেটারাল রেনাল অ্যানালাইসিস, মানে একটা কিডনি ডেভেলপই হবে না, কমপ্লিট অ্যাবসেন্স থাকবে। আর এখানে কি বলতেছে যে একটা একটা কিডনি হচ্ছে ফাংশনাল আর একটা হচ্ছে নন ফাংশনাল। সো নন ফাংশনালটাতে কি থাকতেছে? ইউজুয়ালি মাল্টিপল সিস্ট থাকতেছে, কানেক্টিভ টিস্যু থাকতেছে। ওকে, এটা হচ্ছে। এখন তাহলে তুমি আগে বলো যে দুইটা কেসেই বা দুইটা ক্ষেত্রে কিন্তু ইউনিলেটারাল, দেখো ইউনিলেটারাল রেনাল অ্যানালাইসিস মানে একটা টোটালি অ্যাবসেন্ট, আর মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনিতে দুইটা কিডনি থাকবে কিন্তু একটা ফাংশন টোটালি অ্যাবসেন্ট, তাহলে একটাই কিডনি, তাই না, ফাংশনাল। সো এই দুইটাতে কিন্তু একটা ফাংশনাল একটা আনফাংশনাল। এখন কথা হচ্ছে দুইটাতেই যদি মনে করো কোনো কারণে যদি বায়োলেটারাল মাল্টিসিস্টিক পলিসিস্টিক কিডনি ডেভেলপ করে, মনে করো মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি দুইটা কিডনিতেই সেম কন্ডিশন, তাহলে কি হবে? সেক্ষেত্রে পটাসিকাস ডেভেলপ করে। ওই যে কথা আগে বলছি যে কোনো কারণে মনে করো কোনো কারণে যদি ইউরিনটা ইউরিনটা যদি এক্সক্রিশন না হয়, তাই না, অ্যামনিওটিক ফ্লুইড যদি ডেভেলপ না করে, কখন ডেভেলপ করবে না? যখন দুইটা কিডনি নন ফাংশনাল। ওকে, একটা কিডনি ফাংশনাল হলে কিন্তু ডেভেলপ করবে না। কিন্তু কোনো কারণে মনে করো সেটা মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি হোক বা দুইটা কিডনি টোটালি অ্যাবসেন্ট হোক, তো হতে পারে বায়োলেটারাল মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি বা হতে পারে বায়োলেটারাল রেনাল অ্যানালাইসিস, যে কোনো একটা কারণে হোক না কেন, আমাদের পটাসিকাস ডেভেলপ করবে। ওকে, যখন দুইটা কিডনি ডিসফাংশনাল থাকবে বা নন ফাংশনাল থাকবে। ডুপ্লেক্স কালেক্টিং সিস্টেম জিনিসটা কি? ডুপ্লেক্স কালেক্টিং সিস্টেম কি? এই ডুপ্লেক্স কালেক্টিং সিস্টেম সোজা, আচ্ছা আমাদের মধ্যে এটা শেষ, আমি একটা লিঙ্ক দিচ্ছি, এটা এমন শেষ।